হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অর্থনীতি মানে ইন্ডিয়ান ইকোনমির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখব এবং খুব ঝামেলার মানে ভীষণ কঠিন এবং টাফ বলে মনে হয়, কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট যারা রয়েছে বা পিএসএ মিসলেনিয়াস এর অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু এই টপিকটা খুব সাবধানে এবং খুব ভালোভাবে করে যেতে হবে, তার কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে এবং আবার আসবে। তো চলো দেখি এই মানি সাপ্লাই এই টপিকটা কি। এবং মানি সাপ্লাই বলতে গেলে যখনই তুমি মানি সাপ্লাই বলবে তখন তোমাকে জানতে হবে স্টক অফ মানি কি, স্টক অফ মানি কি। এবং যখনই তুমি বলবে M0 কি জিনিস, M1, M2, M3 এবং M4, এই যে টপিকগুলো এগুলো কি জিনিস, এগুলোই আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব। তো চলো প্রথম থেকে শেষ অবধি তোমাকে দেখতেই হবে এই টপিকটা সুন্দরভাবে বোঝার জন্য। সবার প্রথমে আমাদের জানতে হবে মানি বা কারেন্সি কি জিনিস, মানে মানি বা টাকা কাকে বলবো আমরা, কারেন্সি কাকে বলবো, মুদ্রা। তো এই যে তোমার মানি মানি অথবা কারেন্সি, কারেন্সি কি জিনিস, কি কাজে লাগে ভাই? দেখো, যে কোনো জিনিস তুমি দোকান থেকে কিনতে চাইবে তখন তোমার কি, তুমি দোকান থেকে কিছু একটা সামগ্রী কিনছো, তার এগেনস্টে তুমি তো কিছু দেবে। আগে কি চলতো, আগে চলতো প্রাচীনকালে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। মনে করো তোমার কাছে রয়েছে আলু রয়েছে এবং তোমার দরকার হচ্ছে টমেটো দরকার, তাহলে যার কাছে টমেটো রয়েছে তার থেকে তুমি টমেটো নিলে এবং তোমার কাছে আলু রয়েছে তাকে তুমি আলু দিয়ে দিলে। এইভাবেই হচ্ছে সিস্টেম চলছে আগের কালে। কিন্তু এখন যত সভ্যতা মডার্ন হয়েছে, আধুনিক হয়েছে, তখন এই যে এক্সচেঞ্জ সিস্টেমটাকে, এটার জন্য একটা আলাদা মাধ্যম নিয়ে আসা হয়েছে যেটাকে আমরা মুদ্রা বলে থাকি, যেটাকে আমরা প্রাচীনকালে দেখতাম কয়েন, কয়েন দেখতাম মানে ধাতব মুদ্রা দেখতাম। ধাতব মুদ্রা কালক্রমে ইতিহাসে তোমরা পড়েছো। তো সেইটাই যত দিন গেছে তত পেপার কারেন্সিতে পরিণত হয়েছে। তার মানে যেটা মানি বা কারেন্সি সেটা আর কিছু নয়, এক কথায় হচ্ছে তোমার এক্সচেঞ্জের মাধ্যম বা কেনাকাটি করার একটা মাধ্যম। ঠিক আছে, তো আধুনিক অর্থনীতিতে এটাই রয়েছে। এবার আমাদের ভারতের অর্থনীতির কথা যদি বলি, তাহলে ভারতের অর্থনীতির প্রধান যে রয়েছে তা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল ব্যাংক ভারতবর্ষের। তো সেন্ট্রাল ব্যাংকও এই যে পুরো ভারতবর্ষের অর্থনীতিটাকে মেনটেন করছে, তার মাধ্যমে মুদ্রা রয়েছে বা কারেন্সি রয়েছে, মানে যেটাকে আমরা কি বলি, রুপি বলি। তাহলে এই যে কারেন্সি, কত টাকা ছাপানো হবে, কত টাকা মার্কেটে রয়েছে এবং কি রেশিওতে ছাপানো হবে, তার জন্য একটা তো হিসেব তো আরবিআই এর কাছে থাকতে হবে। যদি উল্টোপাল্টা রেশিওতে যদি টাকা ছাপাতেই থাকে তাহলে অর্থনীতি সর্বনাশ হয়ে যাবে। তো এই হিসেবটা রাখবার জন্যই একটা টার্ম ব্যবহার করা হয় মানি সাপ্লাই, মানে মার্কেটে কত মানি বা কত কারেন্সি সাপ্লাই দিতে হবে বা কত মুদ্রা প্রিন্ট করতে হবে বা কত মুদ্রা ছাপাতে হবে। ঠিক আছে, এইটাই জানবার জন্য সরকার মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা হিসেব চাই নিজের কাছে। আর এটাকে তারা নাম দিয়েছে, এটাকে কি নাম দিয়েছে, নাম দিয়েছে স্টক অফ মানি, মানে মানির স্টক কোথায় কোথায় রয়েছে। আর এই মানির স্টকটাই বুঝতে গেলে আমাদের সবার প্রথমে এইটা বুঝতে হবে। মানির স্টক বোঝবার জন্য কি না, অ্যাকাউন্টস কয় প্রকারের হয় বা ব্যাংক ডিপোজিট কত ধরনের, এক কথা ডিপোজিট কত ধরনের হয়। ঠিক আছে, তো চলো দেখি। ব্যাংক ডিপোজিট বা অ্যাকাউন্টস মূলত দুই ধরনের হয়, একটা হয় শর্ট টার্ম বা লং টার্ম। এই শর্ট টার্মটাকেই বলা হয় ডিমান্ড ডিপোজিট বা ছোট করে আমরা ডিডি বলতে পারি, ডিডি ডিমান্ড ডিপোজিট। এবার এই যে শর্ট টার্ম বা ডিমান্ড ডিপোজিট, এটা আবার দুই প্রকারের মধ্যে সবার প্রথমে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই সেভিংস অ্যাকাউন্ট নাম আমরা প্রত্যেকে শুনেছি, তার কারণ যখনই আমরা ব্যাংকে যাই নতুন অ্যাকাউন্ট ওপেন করবার জন্য, তখন ফর্মের মধ্যে আমাদের টিক করতে লাগে সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। তো একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম হচ্ছে তোমার আমার মতন সাধারণ ব্যক্তিদের যে ব্যাংক অ্যাকাউন্ট হয় সেটা সেভিংস অ্যাকাউন্টই হয়ে থাকে। ঠিক আছে, এবং আরেকটা হয় কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কাদের হয়, যারা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে বা বিজনেসম্যান যারা থাকে, তাদের প্রতিদিন হচ্ছে প্রচুর প্রচুর টাকা লেনদেন করতে লাগে, তারা হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। তাহলে আমরা দেখলাম শর্ট টার্ম বা ডিমান্ড ডিপোজিট বা ডিডি, এদের আবার হচ্ছে দুটো টাইপ রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। উল্টো দিকে চলে আসো, একটা হয় লং টার্ম, যেটাকে আমরা টাইম ডিপোজিট পড়ি। তার মানে হচ্ছে লং টার্ম বা টাইম, টাইম মানে হচ্ছে এখানে টাইম বেঁধে দেওয়া হয়, সময়ের একটা বিশাল গুরুত্ব রয়েছে এই ধরনের অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টকে শর্ট করে আমরা
টিডি বলতে পারি, একটা হচ্ছে ডিডি, একটা হচ্ছে টিডি। আগে গিয়ে কাজে লাগবে কিন্তু এই টার্মগুলো ভালো করে শুনে রাখ। একটা হচ্ছে ডিডি মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট, মানে আমরা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টসের কথা বলছি। অপরদিকে টিডি বা তোমার হচ্ছে টাইম ডিপোজিট বা লং টার্ম ডিপোজিট, সেটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। দুই ভাগের মধ্যে তোমরা প্রত্যেকে শুনেছ ফিক্সড ডিপোজিটের নাম, যেটাকে বলা হয় এফডি বলা হয়। ফিক্সড ডিপোজিট মানে হচ্ছে তুমি এককালীন কিছু টাকা, বেশ কিছু টাকা, 50,000, 1 লাখ, 10 লাখ, যত তোমার যার যার যেরকম সামর্থ্য, তারা একটা পার্টিকুলার টাইমের জন্য ব্যাংকে কিংবা পোস্ট অফিসে কি করে দেয়, ফিক্সড করে দেওয়া হয়। যে ফিক্সড করে দেয় একটা টাইমের জন্য, সেই জন্য বলা হয় ফিক্সড টাইম ডিপোজিট, যেটাকে শর্ট করে বলা হয় এফডি। ঠিক আছে, উল্টো দিকে রয়েছে হচ্ছে রেকারিং ডিপোজিট, যেটাকে বলা হয় আরডি। রেকারিং মানে তোমাকে এখানে টাইম তো ফিক্স 5 বছর, কিন্তু অ্যামাউন্টটা এককালীন দিতে হচ্ছে না। মান্থলি তুমি মনে করো 5,000 বা 2,000 বা 500 টাকা করে তুমি হচ্ছে রেকারিং করে রাখছো, এখানেও টাইম রয়েছে। তাহলে টোটাল আমরা যদি দেখতে পারি যে আমাদের অ্যাকাউন্টস বা ব্যাংক ডিপোজিট 4 ধরনের হয়: সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং হচ্ছে রেকারিং ডিপোজিট। বুঝে গেছি আমরা এইটুকুনি। চলো নেক্সট যাই। দেখো এবার দেখবো আমরা স্টক অফ মানি। তার মানে হচ্ছে ভারতের যে কারেন্সি রয়েছে, যেটা কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় ভারতীয় কারেন্সির ডিপোজিট রয়েছে বা কোথায় রয়েছে, সেটাকে আমরা স্টক অফ মানি বলবো। তো স্টক বা মানির স্টক বা টাকার স্টক 4টি জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে তোমার কারেন্সি অফ সার্কুলেশন, কারেন্সি অফ সার্কুলেশন। 2 নম্বর হচ্ছে ডিপোজিট উইথ আরবিআই। 3 নম্বর হচ্ছে ব্যাংকের মধ্যেও তো কিছু টাকা থাকে, তো ব্যাংকও তো একটা তোমার হচ্ছে মানির স্টক হতে পারে। আর একটা হচ্ছে পোস্টাল, মানে পোস্ট অফিস। পুরনো প্রাচীনকালে মানুষ দেখবে তোমরা দাদারা, মানে ঠাকুর দাদারা বা মনে করো বাবা, তারা বলবে যে পোস্টাল বা পোস্ট অফিসে তারা টাকা ডিপোজিট করতো। ঠিক আছে, তো এই 4টে জায়গা হয়। এই 4টে জায়গার মধ্যে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্সি উইথ সার্কুলেশন, মানে হচ্ছে প্রতিদিন বা প্রতিনিয়ত সার্কুলেট হচ্ছে এই টাকাটা, কেনা বেচা ইত্যাদি হচ্ছে, সার্কুলেট হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, এইটাকে বলা হয় সার্কুলেশন অফ মানি। আর এই সার্কুলেশন অফ মানি হচ্ছে দুটো, কি না, একটা যেটা তোমার আমার হাতে বা এখন তোমার আমার হাতে যেই টাকাটা রয়েছে, ওই যে ওয়ালেট খুললে যে টাকাটা পাবে, ক্যাশ টাকাটা, তো একটা চিপসের প্যাকেট কিনতে গেলেও তো তোমাকে 10 টাকা পকেট থেকে বের করে দিতে হচ্ছে, বা জলের বোতল কিনবে 20 টাকা পকেট থেকে বের করে দিতে হচ্ছে। যে এই যে টাকাগুলো আমাদের হাতে রয়েছে, সেইটাকে বলা হচ্ছে কারেন্সি অফ সার্কুলেশন, যেটা আমরা প্রতিদিন সার্কুলেট করছি। তাহলে এটাও তো একটা টাকার ডিপোজিট, মানে এটাও তো একটা টাকার স্টক। তো এইটারই নাম দেওয়া হচ্ছে সার্কুলেশন অফ তোমার কারেন্সির সার্কুলেশন, যেটা হচ্ছে তোমার পাবলিকের কাছে বা পাবলিকের হাতে রয়েছে ক্যাশ টাকা। ঠিক আছে, উল্টো দিকে চলে আসো, আরেকটা রয়েছে ক্যাশ উইথ ব্যাংকস। তো এইরকমই ক্যাশ মানি যেটা হচ্ছে প্রতিদিন সার্কুলেট হচ্ছে, ব্যাংকের কাছেও কিছুটা রয়েছে, তোমার আমার কাছেও কিছুটা রয়েছে। ঠিক আছে, তো এটা একটা গেল স্টক, গেল এটা একটা মানি স্টক, তোমার কাছে রয়েছে, ব্যাংকের কাছেও রয়েছে। আবার উল্টো দিকে চলে আসো ডিপোজিট উইথ আরবিআই। তার মানে আরবিআই এর কাছেও এমন কিছু টাকা রয়েছে। 2 নম্বর, আরবিআই এর কাছেও এমন কিছু টাকার স্টক রয়েছে, যেই স্টকটা হচ্ছে 2 রকম হতে পারে। এক তো হচ্ছে যত কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে তারা আরবিআই এর কাছে রেখেছে সেই টাকা। আবার হচ্ছে আদার সোর্স, আরবিআই এর কিছু অন্যান্য সোর্স রয়েছে, সেই সোর্সে আরবিআই এর কাছে কিছু এরকম কারেন্সি পড়ে রয়েছে। ঠিক আছে, এটা একটা স্টক হতে পারে। আরেকটা স্টক হতে পারে ব্যাংকের কাছে। ভাই টাকার মেন যে স্টক সেটা ব্যাংকের কাছেই রয়েছে। ব্যাংক মানে আরবিআই নয়, রিজার্ভ ব্যাংক অফ নয়, আমি বলতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নয়, আমি বলতে চাইছি যত কমার্শিয়াল ব্যাংক রয়েছে, মানে এসবিআই বলো, তারপরে বলো হচ্ছে তোমার পিএনবি বলো, ব্যাংক অফ ইন্ডিয়া বলো, বা আইসিআইসি বাই, এক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এই যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোর কাছেও কিন্তু টাকার মেন সোর্স, মানে টাকার মেন যেই তোমার স্টক, সেই স্টক রয়েছে। আর ব্যাংকগুলোর কাছে যে টাকার স্টক থাকে সেটা 3 ধরনের হয়। 3 ধরনের কি, একটা পড়ে নিলাম, এই যে ক্যাশ উইথ ব্যাংক, মানে হচ্ছে এমন ক্যাশ যেটা ব্যাংকগুলো কি করছে, রেগুলার সার্কুলেট করছে। ঠিক আছে, একটা। আরেকটা হচ্ছে ব্যাংকের কাছে দুটো, আরেকটা, একটা হচ্ছে ডিডি, একটা হচ্ছে টিডি। জাস্ট কিছুক্ষণ আগে পড়ে আসলাম, ডিডি মানে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটের মধ্যে হয় একটা সেভিংস অ্যাকাউন্ট, আরেকটা হয় হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, একটা হয় সেভিংস অ্যাকাউন্ট, একটা হয় তোমার কারেন্ট অ্যাকাউন্ট। চলো এইভাবে লিখি, তাহলে ভালো বুঝতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে তোমার সেভিংস অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্ট। এইটাকে আমরা পড়ি ডিডি হিসাবে, যেই টাকাগুলো রয়েছে সেখানে।
ঠিক আছে, চলো আরেকটা হচ্ছে টিডি। টিডি মানে কি? টিডি মানে হচ্ছে ওই যে দুটো কি, একটা হচ্ছে এফডি হিসেবে রয়েছে কিছু টাকা, আরেকটা হচ্ছে তোমার রেকারিং আরডি হিসেবে রয়েছে কিছু টাকা। তো এটাও হচ্ছে তোমার ব্যাংকের কাছে যেই টাকা স্টক করা রয়েছে সেইটা। আর মেন টাকার মানে যেই টাকাটা থাকে মানে মানির যে স্টকটা রয়েছে সব থেকে ম্যাক্সিমাম 1 নম্বরে এটাকে বলবো আমরা টিডি, মানে ফিক্সড ডিপোজিট এবং হচ্ছে রেকারিং ডিপোজিটেই ব্যাংকের কাছে সব থেকে বেশি টাকা রয়েছে সারা দেশের মধ্যে। ঠিক আছে, দেন চলে আসে হচ্ছে পোস্টাল, মানে পোস্ট অফিসের কাছেও বেশ কিছু কারেন্সি ডিপোজিট রয়েছে। যেমন একটা হচ্ছে ডিডি, মানে হচ্ছে পোস্ট অফিসের কাছে হচ্ছে এরকম হচ্ছে তোমার কি থাকে, ডিমান্ড ডিপোজিট থাকে, এবং পোস্ট অফিসের কাছে এরকম কিছু তোমার কাছে কি থাকে না, টিডি মানে হচ্ছে টাইম ডিপোজিট থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের টাকার স্টক, বুঝে গেছি। এবার চলো নেক্সট মেন যে জায়গাটা সেটা বুঝবো। ঠিক আছে, তাহলে স্টক অফ মানি আমরা ঠিকঠাক করে বুঝে গেছি কোথায় কোথায় মানি স্টক করা রয়েছে ভারতবর্ষের মধ্যে অর্থনীতির মধ্যে। এবার মানির যে ধরনটা মানে কত মানি রয়েছে সেটাকে মেজার করবার জন্য কিছু টুলস বা টার্ম ব্যবহার করা হয়। তো এইরকমই মানিকে চার ভাগে ভাগ করা যাচ্ছে। তো সবার প্রথমে M1 মানি বলছে। এম এম মানে কি? মানি। মানি 1 নম্বর, মানি 2 নম্বর, 2 নম্বর M2 মানি, M3 মানি বা হচ্ছে তোমার M4 মানি। তো এই প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে দেখব, কোনটা M4, কোনটা M3, কোনটা M2 এবং কোনটা M1। এর আগে এর ছাড়াও আরেকটা মানি রয়েছে যেটাকে M0 মানি বলা হয়, 5 নম্বর। M0 মানি পরীক্ষায় এসছে কিন্তু প্রশ্ন, M0 মানে কি? M0 মানে হচ্ছে যত টাকা আরবিআই, যত টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংকের কাছে এমনি অবস্থায় পড়ে রয়েছে, যেগুলো সার্কুলেশন হচ্ছে, সার্কুলেট হচ্ছে, সেই মানিকে M0 মানি বলা হয়। আর এগুলোই হচ্ছে তোমার আদার্স আরো নাম রয়েছে, যেমন এটাকে বলা হয় হাই পাওয়ার্ড মানি। হাই পাওয়ার্ড হাই পাওয়ার্ড মানি বলা হয়। ঠিক আছে, এটাকে হাই পাওয়ার্ড মানি বলা হয়, অথবা বলা হয় হচ্ছে তোমার বেসিক মানি, বেসিক বেসিক মানি বলা হয়, বা বলা হয় প্রাইমারি মানি, প্রাইমারি প্রাইমারি মানি বলা হয়। পরীক্ষা জিজ্ঞাসা করবে M0 মানির অপর নাম কি? হাই পাওয়ার্ড মানি বা বেসিক মানি বা প্রাইমারি মানি বলা হয়। ঠিক আছে, তাহলে M0 মানি বা হাই পাওয়ার্ড মানি বুঝলাম। এবার হাই পাওয়ার্ড মানি বোঝার পরে আমরা এই চারটেকে দেখি কি বলছে। বলছে এই চারটের মধ্যে M1 এবং M2 এই মানিকে ন্যারো মানি বলা হয়, এবং M3 এবং M4 মানিকে বড় মানি বলা হয়। তাহলে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে নিম্নলিখিত কোন মানিকে ন্যারো মানি হিসেবে চিহ্নিত করা হয়েছে বা কোন মানিকে বড় মানি হিসেবে চিহ্নিত করা হয়েছে, জিজ্ঞাসা করবে। চলো দেখে নিই। বলছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ন্যারো মানি আর একটা হচ্ছে বড় মানি। কাকে বলে ভালো করে বুঝি। সবার প্রথমে ন্যারো মানি বলছে ইট ইনক্লুডস অনলি লিকুইড ফর্ম অফ মানি which can be withdrawn any time, মানে এমন মানি যেই মানি হচ্ছে কি বলবো খুব তাড়াতাড়ি ইউজ করা যায়, খুব তাড়াতাড়ি অ্যাক্সেসেবল হয়, সেই মানিকে বলা হয় ন্যারো মানি। আর যেগুলো ন্যারো মানি খুব তাড়াতাড়ি ইউজ করা যায় সেগুলো হচ্ছে ক্যাশ মানি। ক্যাশ টাকা হতে পারে, তুমি ক্যাশ টাকা দিয়েই জিনিসপত্র তাড়াতাড়ি কিনতে পারবে, তাই না? সেগুলোকে বলা হয় ন্যারো মানি। আর এগুলোর আরেকটা নাম রয়েছে, এগুলো হচ্ছে সব থেকে বেশি লিকুইড হয়, মোস্ট লিকুইড। জিজ্ঞাসা করবে এক্সাম্পল দিয়ে নিম্নলিখিত M1, M2, M4, M3 মানে হচ্ছে তোমার M0 কোনটা হচ্ছে সব থেকে ন্যারো মানি বা কোনটা সব থেকে লিকুইফাইড। সব থেকে লিকুইড হচ্ছে যেগুলো ন্যারো মানির মধ্যে পড়ে। ন্যারো মানির মধ্যে পড়ে M1 এবং হচ্ছে M2, এগুলো হচ্ছে ন্যারো মানির মধ্যে পড়ে বা এগুলোকেই মোস্ট লিকুইড ফর্ম বলা হয়। তাহলে অটোমেটিক্যালি উল্টো দিকে কি হয়ে যাবে? উল্টো দিকে হয়ে যাবে তোমার বড় মানি। কাকে বলবো বড় মানি? ঠিক এটার উল্টো হবে যেই মানি। বলছে দেখো ইট ইনক্লুডস বোথ, লিকুইড হতে পারে কিন্তু লেস 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 লিকুইড ফর্ম অফ মানি, লেস লিকুইড ফর্ম অফ মানি, যেগুলোকে সহজে ইউজ করা যায় না বা অ্যাক্সেস করা যায় না, সেই ধরনের মানিকে আমরা বলবো কি না বড মানি। আর বড মানির হচ্ছে লিকুইড ফর্মটা এই যে দেখো লেস লিকুইড হয়। ঠিক আছে, এক্সাম্পল M3 এবং হচ্ছে M4। তাহলে ভালো করে যদি সাজিয়ে নিতে লাগে তাহলে বলতে হবে M1 এবং M2 এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারি, এগুলো ক্যাশ ফর্মে থাকে, সুতরাং এগুলোকে আমরা ন্যারো মানি বলবো। আর সেই কারণে যেহেতু তাড়াতাড়ি ব্যবহার করতে পারি সুতরাং এটা হচ্ছে মোস্ট লিকুইড ফর্ম। উল্টো দিকে M3 এবং M4 মানি হচ্ছে আমরা তাড়াতাড়ি ব্যবহার করতে পারি না, তোমার হচ্ছে সহজে অ্যাক্সেসেবল নয়, সেই কারণে হচ্ছে এগুলোকে আমরা বড মানি নাম দিয়েছি। এবং যেহেতু তাড়াতাড়ি ব্যবহার করতে পারি না সেই জন্য এগুলোকে লেস লিকুইড ফর্ম বলতে পারি। লেস লিকুইড, এগুলো অত বেশি লিকুইড ফর্মে হয় না।
আর এই পুরো গোটা ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো, উদাহরণটা হচ্ছে এইরকম, যে মনে করো তোমার 1 লিটার তেলের দরকার, পেট্রোলের দরকার, তুমি পেট্রোল পাম্পে গেছো, যখন পেট্রোল পাম্পে 1 লিটার তেল তুমি ভরলে ট্যাঙ্কিতে তেলের, তখন তুমি তাকে কি দেবে? তুমি দিতে পারো ক্যাশ, দিতে পারো ক্যাশ টাকা, দিতে পকেট থেকে বের করে ক্যাশ টাকা। আর এখন তো চলো কার্ড হয়ে গেছে, কার্ডের মধ্যে সোয়াইপ করে তুমি টাকা দিতে পারো। আবার মনে করো তুমি মানে ইউপিআই করতে পারো, বা হচ্ছে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে ফোনপে, জিপে যাই করো না কেন তুমি করতে পারো, ইজিলি হয়ে গেল। কিন্তু যদি তোমার কাছে এই তিনটের একটা অপশনও না থাকে, তখন তো তুমি কি বলবে যে আমার হাতের যে গোলটা রয়েছে, এই গোলটাই আপনি আংটিটা নিয়ে নিন, এটা থেকে আপনি ভাঙিয়ে যা টাকা পাবেন নিয়ে নিন। এটা কি সহজবোধ্য? এটারও তো দাম রয়েছে, ভ্যালু তো রয়েছে এটার, কিন্তু এটা কি ইজিলি অ্যাক্সেসেবল নয়? তো ইজিলি অ্যাক্সেসেবল নয়। তো যদি না হয়, তখন তুমি কি বলবে যে আমার কিন্তু ব্যাংকে একটা এফডি রয়েছে বা রেকারিং বই রয়েছে, আমি ওই টাকাটা থেকে যখন ম্যাচিউর হবে তখন আপনাকে দিয়ে যাব। এটা কি ইজিলি অ্যাক্সেসেবল নয়? কিন্তু ওটা তো তোমার সম্পত্তি, ওটা তো তোমার টাকাই, ওটা তো তোমার মানিই বটে, কিন্তু হচ্ছে না, সমস্যা হচ্ছে অ্যাক্সেসেবল নয় ইজিলি। আবার মনে করো ওই 1 লিটার তেলের জন্য তুমি কি বলবে আমার বাড়িটা বন্ধক দিয়ে নে, ওটাও তোমার সম্পত্তি, বা জমিটা বন্ধক নিয়ে তারপরে কত রকমের ঝামেলা। তুমি রেজিস্ট্রি করবে, প্রথমত কাস্টমার খুঁজবে, রেজিস্ট্রি করবে, তারপরে গিয়ে সেই ক্যাশ টাকা আসবে, তো কত ঝামেলা বিষয়। তাহলে এটাই তো বলতে চাইছি, যেই টাকা ইজিলি অ্যাক্সেসেবল কোনটা? ক্যাশ টাকা। তাহলে ক্যাশ মানে পকেটে থাকবে, পকেট থেকে বের করবো, কারেন্সি দিয়ে দেবো, জিনিস কিনে নিয়ে চলে আসবো, অ্যাক্সেসেবল হয়ে গেল। এবং এটাকেই বলা হয় লিকুইড বেশি, এগুলোকেই বলা হয় ন্যারো মানি, এগুলোকে বলা হয় ন্যারো মানি। আর ন্যারো মানির মধ্যে পড়া হয় M1 অ্যান্ড M2। আর যেগুলো হচ্ছে বড মানি, সেগুলো হচ্ছে M3 এবং হচ্ছে M4 মানি, বড মানি বা লেস লিকুইড হয়। এবার মেন জায়গায় যাব, কি বলছে দেখো। এই বক্সটাই হচ্ছে আজকের ক্লাসের মেন জায়গা, আর এইটা বোঝানোর জন্য আমি এত কিছু তোমাদের বোঝালাম। তো চলো এবার এই বক্সটার মাধ্যমে M1, M2, M3 এবং M4টা বুঝে যাব। কি বলছে দেখো, বলছে দেখো এখানে লেখা রয়েছে M1, M2, M3 অ্যান্ড M4, এগুলো মানি বলছে, এবং এই দুটোকে M1 অ্যান্ড M2 কে ন্যারো মানি বলে আখ্যায়িত করা হয়েছে দুটোকে, ঠিক আছে। এবং M3 এবং M4 কে বড মানি বলে বলা হয়েছে। এতক্ষণে তো এইটুকুনি আমরা বুঝে গেছি। আর ওপরে কি রয়েছে? ওপরে ওই যে টাইপস গুলো দেখলাম না, 4 ধরনের মানির স্টক হয়, মানি স্টকের 4 ধরনের মধ্যে হয় এমন কিছু কয়েন বা এমন কিছু কারেন্সি যেগুলো পাবলিকের হাতে থাকে, মানে তোমার আমার কাছে রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে তোমার ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটটা সমস্ত কমার্শিয়াল ব্যাংকের কাছে রয়েছে, সেটা সিএ এবং এসএ হতে পারে। সিএ মানে বলে এসেছি দেখো, সিএ মানে হচ্ছে তোমার কি, সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এসএ মানে কি সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে টাকাটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে তোমার ডিমান্ড ডিপোজিট। উল্টো দিকে টাইম ডিপোজিটের মধ্যে এফডি এবং আরডি মানে ফিক্সড ডিপোজিট এবং হচ্ছে রেকারিং ডিপোজিট কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে, তাহলে এইটা গেল কমার্শিয়াল ব্যাংক। উল্টো দিকে বলছে পোস্ট অফিস, পোস্ট অফিসের মধ্যে ডিডি থাকে মানে ডিমান্ড ডিপোজিট থাকে, এবং টিডি বা টাইম ডিপোজিট থাকে পোস্ট অফিসের মধ্যে। এবার যেটা থাকে সেটা থাকে মানে হচ্ছে টিক চিহ্ন করা রয়েছে, আর যেটা থাকে না সেখানে ক্রস করা রয়েছে। দেখো সবার প্রথমে M1 কে কিভাবে কাউন্ট করব। M1 এইখানে পাবলিকের হাতে থাকে, ইয়েস থাকে। M1 মানি যেগুলো হচ্ছে তোমার ব্যাংকের কাছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে পড়ে রয়েছে সেগুলো। M1 মানি এগুলো নয়, ফিক্সড ডিপোজিটকে কাউন্ট করব না, তারপরে পোস্ট অফিসে যেগুলো থাকে সেগুলোকে কাউন্ট করব না। তাহলে M1 মানি কোনগুলো? অনলি M1 মানি সেই মানি যেগুলো হচ্ছে তোমার আমার হাতে ক্যাশ টাকা রয়েছে এবং ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেগুলোকে আমরা M1 মানি বলতে পারবো। একদম ক্লিয়ার, চলো পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। চলো তারপরে M2 মানি কোনগুলো? M2 মানি হচ্ছে, M2 মানি হচ্ছে যেগুলো পুরো আমার তোমার আমার হাতে রয়েছে সেই টাকা, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সেই টাকা, কিন্তু M2 মানিকে আমরা কিন্তু ব্যাংকের এফডি বা আরডি ধরবো না, ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে। পোস্ট অফিসের এফডি গুলো ধরবো মানে ডিডি গুলো ধরবো, সেগুলো ধরবো, ঠিক আছে, সেগুলোকে ধরবো, পোস্ট অফিসের গুলো ধরবো। তাহলে M2 হচ্ছে এই কটা। এবার M3-তে চলে আসো। M3 মানে কোনগুলো? M3 মানে হচ্ছে তোমার আমার হাতে যেই টাকাগুলো রয়েছে সেগুলো কাউন্ট করছে, তারপরে প্রত্যেকটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সেইটাও কাউন্ট করা হচ্ছে, সেগুলোকেও বলা হয়। এবং প্রতিটা কমার্শিয়াল ব্যাংকের যত এফডি রয়েছে, যত রেকারিং বই রয়েছে সেগুলো হচ্ছে M3 মানি। কিন্তু M3-তে কোনো পোস্ট অফিসের মানি কাউন্ট হয় না, M3-তে কোনো পোস্ট অফিসের মানি কাউন্ট হচ্ছে না। তারপরে দেখো M4-এ কি হচ্ছে? M4-এ সব কটা কাউন্ট হচ্ছে, সব কটা কাউন্ট হচ্ছে M4-এ। M4-এ কাউন্ট হচ্ছে তোমার তোমার আমার হাতের টাকা, সেটাও M4 মানি। তোমার আমার হাতের টাকার সাথে আমাদের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংকের মধ্যে যে টাকা রয়েছে সেটাও হচ্ছে M4 মানি। M4 মানি হচ্ছে এফডি এবং হচ্ছে রেকারিং বই পোস্ট অফিসের
ডিডি হতে পারে, পোস্ট অফিসের টিডি হতে পারে, এই চারটে সব কটাই হচ্ছে M4 মানি। এখান থেকে কি বোঝা যাচ্ছে, দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। অ্যারো চিহ্ন ওপরে, তার মানে হচ্ছে লিকুইফিকেশন বা লিকুইড, লিকুইড ফর্মটা যেটা, লিকুইড ফর্মটা যেটা ওপর দিকে যত যাবে অ্যারো চিহ্ন M1 এর দিকে লিকুইফিকেশন বাড়বে, মানে লিকুইড মানে M1 বেশি। উল্টো দিকে এখানে অ্যারো চিহ্ন নিচে দেয়া রয়েছে, তার মানে হচ্ছে সংখ্যা বা কোয়ান্টিটি, সংখ্যা বা কোয়ান্টিটি, কোয়ান্টিটি যত তুমি নিচের দিকে আসবে কোয়ান্টিটি বাড়বে। তাহলে কোয়ান্টিটির মধ্যে আমরা সব থেকে বেশি কি করতে পারি, যদি একটা ডায়াগ্রামের মানে বুঝতে চাই তাহলে হচ্ছে এটা হচ্ছে M1 মানি, তারপরে হচ্ছে M2 মানি, তারপরে হচ্ছে M3 মানি, দেন সব থেকে বেশি হচ্ছে M4 মানি। তাহলে জিজ্ঞাসা করবে যে কোন মানির সংখ্যা বা স্টক সব থেকে বেশি, উত্তর কি দেবে, M4 মানি স্টক সব থেকে বেশি। দেখো সব কটা নিয়ে M2 হয়েছে। আর কোন মানির সংখ্যা সব থেকে কম, তাহলে হচ্ছে M1 সব থেকে কম রয়েছে, সব থেকে কম রয়েছে হচ্ছে আমাদের অর্থনীতিতে M1 মানি কম রয়েছে। যদি জিজ্ঞাসা করে, এই এখান থেকেই বুঝতে আনসার দিচ্ছি, কিন্তু উত্তর দিচ্ছি, এখান থেকে উত্তর দিচ্ছি যে কোন মানিতে সব থেকে বেশি লিকুইড ফর্ম রয়েছে বা ইজিলি অ্যাক্সেসেবল হয়, ইজিলি হচ্ছে তোমার এক্সচেঞ্জ করতে পারবো, জিনিসপত্র কিনতে পারবো, তাহলে হচ্ছে M1 মানি দিয়ে আমরা কিনতে পারবো। তার কারণ লিকুইড ওপর দিকে রয়েছে, অ্যারো চিহ্ন, M1 হচ্ছে সব থেকে ইজিলি অ্যাক্সেসেবল, M4টা ইজিলি বি অ্যাক্সেসেবল নয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এগুলোকে বলা হয় মানি সাপ্লাই বা মানির স্টক। আর এখান থেকেই কাউন্ট করে আরবিআই যে কার মাত্রা কমেছে বা কার মাত্রা বেড়েছে। M4 কত পার্সেন্ট রয়েছে, M3 কি রয়েছে না রয়েছে, একটা হিসেব করলেই আরবিআই এর কাছে টোটাল হিসেব চলে যাচ্ছে যে মার্কেটে মানি সাপ্লাই কেমন অবস্থাতে রয়েছে। আর এটা দেখেই বুঝে যায় আরবিআই যে কত টাকা ছাপাতে হবে বা ছাপাতে হবে কি হবে না, কি পার্সেন্টে ছাপাবো না ছাপাবো, সমস্ত কিছু হিসেব আরবিআই এর কাছে যায়। আর এই হিসেবটাকে বলা হয় মানি সাপ্লাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আমি খুব সহজ সরলভাবে ডায়াগ্রামের মাধ্যমে এবং হচ্ছে খুব রঙিনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম বিষয়টা। যদি ভালো লাগে বা বুঝতে পারো অবশ্যই একটা লাইক করে দিও এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল। এরপরে অর্থনীতি থেকে তোমার কোন টপিকটা কঠিন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, সেটাই তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, জয় হিন্দ।